একটা মামলা, একটা ঝামেলা, একটা হামলা, এই নিয়ে আজকের পর্ব। নমস্কার, আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ নামক সার্কাসে। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে একের পর এক যে ভেলকি খেলাগুলো দেখানো হচ্ছে তারই মধ্যে কয়েকটা আপনাদের সামনে রাখছি, কারণ গত 24 ঘন্টায় বেশ কিছু আজব ঘটনা ঘটে গেছে। সেগুলো একসঙ্গে করে আপনাদের সামনে রাখাটা জরুরি, যাতে এরপর যখন আমরা এই নিয়ে আলোচনা করব আমি এবং আপনি দুজনেই যাতে একটা বেস খুঁজে পাই, দুজনের কাছেই যাতে একটা ভিত্তি থাকে। তো প্রথমেই আসে মামলার কথায়। একটা মামলা করা হবে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে একজন অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক রয়েছেন, অত্যন্ত বড় মাপের একজন ব্যক্তি, এবং তিনি হচ্ছেন একজন প্রিজন ভ্যান মিউজিক এক্সপার্টও বটে। তো সেই ব্যক্তি তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি কিন্তু মামলা করবেন। যদি না তাকে এসে সরি বলা হয়, যদি না তার কাছে ক্ষমা চাওয়া হয়, তার কাছে এসে বলতে হবে সরি শক্তিমান, এটা যদি না বলা হয় তাহলে কিন্তু তিনি মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। কার বিরুদ্ধে মামলা করবেন না, তিনি বলছেন অভয়ার বাবা মার বিরুদ্ধে তিনি মামলা করবেন। এমনিতে তো যে পরিমাণ অপমানিত তাকে প্রত্যেকদিন হতে হয়, তাতে গন্ডারের চামড়া ছাড়া বাঁচা যথেষ্ট মুশকিল। যাই হোক, তো একজন ব্যক্তি, সেই লর্ড কুণাল ঘোষ, বিদগ্ধ সাংবাদিক, এত বড় মাপের একজন মানুষ, আমাদের পশ্চিমবঙ্গের একজন যুগপুরুষ, তিনি মামলা করবেন বলেছেন অভয়ার বাবা মার বিরুদ্ধে। কেন না, লর্ড কুণাল ঘোষের বক্তব্য হচ্ছে তিলোত্তমার বাবা বলেছেন যে সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করে দিয়েছে, রাজ্য সরকার সেই টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিও কমপ্লেক্সে গিয়ে এই সমস্ত কিছু সেটেল করে এসেছে সিবিআই এর সঙ্গে। এই সমস্ত কথা তাকে আদালতে প্রমাণ করতে হবে, আমি তাদের বিরুদ্ধে মামলা করব। বাটুল দ্য লিটল, যাই হোক, তো কুণাল ঘোষ যে কথাটা বলেছেন এক্স্যাক্টলি, টু কোট হিম, অভয়ার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা জানিয়েও বলছি, আজ ওনাকে আইনজীবীর নোটিশ পাঠিয়েছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তী চিঠি পাঠিয়েছেন, আশা করি কাল বা পরশু চিঠি পেয়ে যাবেন। উনি মিডিয়াকে বলেছেন সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে, রাজ্য সরকার টাকা দিয়েছে, কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করেছে। ওরা যা মুখে আসবে তাই বলে চলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ তাকে দিতে হবে। অয়ন ওকে চিঠি পাওয়ার পর 4 দিন সময় দিয়েছে, তারপর মামলা করব। তিলোত্তমার বাবা এই বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত যে দাবিটা করেছেন সেটা হচ্ছে তিনি এখনো পর্যন্ত এই সংক্রান্ত কোনো চিঠি পাননি। চিঠি পেলে তিনি জবাব দেবেন, একথা তিনি জানিয়েছেন। তারই সঙ্গে তিলোত্তমার বাবা জানিয়েছেন, আমরা তো ফাইনালি বলতে পারি না, তবে উনি গিয়েছিলেন। কি কারণে গিয়েছিলেন সিবিআই সেটা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। বলছে কুণাল আমাদের অফিসে আসেননি, এইখানেই দ্বন্দ্ব তৈরি হয়েছে, এই জন্যেই অভিযোগ করতে বাধ্য হয়েছি। নির্মল ঘোষকে যেদিন জিজ্ঞাসাবাদ করা হয় তার 2 দিন কি 3 দিন পর গিয়েছিলেন কুণাল ঘোষ। কেন গিয়েছিলেন জানি না, তবে উনি আরো নোটিশ পাঠান, তখন ব্যাপারটা বুঝে যাব। দেখুন, এখন অনেকেই রেড়ে করে তেড়ে আসবেন, আমার দিকেও তেড়ে আসতেই পারেন, কিন্তু কথাটা হচ্ছে যে অভয়ার বাবা মা গত 1 বছর ধরে তারা বিভিন্ন জায়গায় সবার কাছে তারা যাচ্ছেন, প্রত্যেকের কাছে তারা হাত জোর করে দাঁড়িয়ে একটাই কথা বলছেন, বিচারটা এনে দিন আমার মেয়ের ঘটনায়, এবং যে সত্যি ঘটনাটা যেটা ঘটেছে সেই সত্যিটাকে সামনে নিয়ে আসুন এবং বিচারটা করুন। যেখান থেকে যেভাবে তাদের সাহায্যের কথা বলা হয়েছে, সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে, তারা সেই জিনিসটাই করেছেন। গত 1 বছর ধরে নিজের মেয়ের ওই রকম মর্মান্তিক শেষ, ওই রকম মর্মান্তিক পরিণতি দেখার পর 1 বছর ধরে তারা এখনো রাস্তায়, তাদের এখনো বিচার চাইতে হচ্ছে। তারা বীতশ্রদ্ধ হবেন না তো অন্য কে হবেন আমার জানা নেই, কিন্তু তারই সঙ্গে রাজনৈতিকভাবে বলতে হয় যে এই রকম লোকপাই বল দিলে অবশ্যই উল্টো দিকে যারা দাঁড়িয়ে রয়েছে তারা লুফে নেবেই, কারণ তারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা বসেই আছে এই ধরনের কথাবার্তা ধরার জন্য, এবং এইরকম কথাবার্তা বললে তারা যে উল্টো দিক থেকে চাপ সৃষ্টি করবে এবং উল্টো দিক থেকে বিষয়টাকে টেনে নিয়ে যাবে, সেটাই খুব স্বাভাবিক। এই মুহূর্তে দেখুন, কুণাল ঘোষ যদি সত্যি এই মামলাটা করেন এবং আদালত পর্যন্ত অভয়ার বাবা মাকে যদি সত্যি কুণাল ঘোষ টেনে নিয়ে যান, তাহলে অভয়ার বাবা মা কিন্তু কোনোভাবেই আদালতে এটা প্রমাণ করতে পারবেন না যে এইরকম একটা সেটেলমেন্ট সিবিআই এর সঙ্গে রাজ্য সরকারের হয়েছে, বা সিবিআই টাকা খেয়েছে, বা কুণাল ঘোষ সেই সেটেলমেন্টটা করিয়ে দিয়েছেন। কিছুতেই এটা তিনি প্রমাণ করতে পারবেন না, এবং সেক্ষেত্রে এই মামলা যদি আরো দীর্ঘায়িত হয়, এই মামলায় যদি সত্যি, আবারও বলছি, কুণাল ঘোষ, লর্ড কুণাল ঘোষ, তিনি যদি অভয়ার বাবা মাকে আদালত পর্যন্ত টেনে নিয়ে যান, তাহলে হয়তো শেষ পর্যন্ত অভয়ার বাবাকে ক্ষমা চাইতে হবে আদালতে কুণাল ঘোষের কাছে। আপনি প্রশ্ন করতে পারেন যে কুণাল ঘোষকে সারাদিনে আরো কত মানুষ ক্রমাগত অপমান করে চলেছেন এবং ক্রমাগত তাকে আরো কুৎসিত থেকে কুৎসিত কথাবার্তা বলছেন, আরো ভয়ঙ্কর কথাবার্তা বলছেন, অপমান করছেন। কই কুণাল ঘোষ সবাইকে তো আদালতে টেনে নিয়ে যাচ্ছেন না, তাদের বিরুদ্ধে মামলা তো করছেন না। এখানে কেন করছেন? পলিটিক্যাল মুভ, রাজনৈতিক পদক্ষেপ। পলিটিক্যাল মুভ থেকেই আসি এরপরে সেই ঝামেলার কথায়। মামলা গেল, এবার ঝামেলা। ঝামেলা কি হয়েছে দেখুন, এমনিতে
পুলিশের একটা ব্যাপার আছে, পুলিশের বিরুদ্ধে আপনার যতই ভুরি ভুরি অভিযোগ থাকুক না কেন, পুলিশ নিজে থেকে কিন্তু কোনো রকম অভিযোগ খুব একটা বেশি করে না, পুলিশের খুব বেশি কমপ্লেন নেই। তার দুটো কারণ আছে। এক হচ্ছে নিজেকে এটা বিশ্বাস করানো যে দেখো আমি কিন্তু কোনো অভিযোগ করছি না, কোনো কাঁদুনি গাইছি না, আমি কিন্তু সব অত্যাচার সহ্য করেও নিজের কাজটা করে যাচ্ছি। এবং দ্বিতীয়, পুলিশও খুব ভালো করেই জানে যে আমরা যদি এখন অভিযোগ করতে যাই তাহলে আমাদের বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ উঠে আসবে, কোথা থেকে যে লোকজন শুরু করবে আর কোথায় গিয়ে শেষ করবে আর কতগুলো জবাবদিহি যে আমাদের দিতে হবে, সবকটা জবাবদিহি আদৌ দিতে পারবো কিনা সেই নিয়ে যথেষ্ট সন্দেহ। মানে কোথা থেকে মানুষজন শুরু করবেন পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিয়ে? বকটুই দিয়ে শুরু করবেন, নাকি আনিস খানের ঘটনাতেও যাবেন, নাকি শিক্ষকদের বুকে লাথি মারাটা তুলে ধরা হবে, নাকি শিক্ষকদের কামড়ে দেওয়াটা তুলে ধরা হবে, কোনটা কোন দিকে মানে শেষই করা যাবে না পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে। তো সেই কারণে একটা ব্যালেন্সের জায়গা আছে। আমি পুলিশ, আমি উর্দি পড়ে শাসক আমাকে যা বলবে তাই করে যাব, আমি যথেচ্ছাচার করব, তুমি সেখানে কিছুই করতে পারবে না। আর তুমি আমাকে ঘৃণা করেই যাবে, আমি সেটা জানবো, কিন্তু আমি সেখানে কোনো রকম কাঁদুনি গাইতে আসবো না। এরকম সুন্দর একটা ব্যালেন্স নিয়ে আমাদের সমাজে পুলিশ এবং সাধারণ মানুষ সকলেই এগিয়ে চলছিলেন। এর মধ্যে হয়েছে একটি সাংবাদিক বৈঠক। আপনারাও নিশ্চয়ই শুনেছেন, একটা সাংবাদিক বৈঠক হয়েছে এবং এই সাংবাদিক বৈঠক কারা করেছেন? পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক মহিলাবৃন্দ এবং কলকাতা পুলিশ আবাসিক মহিলাবৃন্দর তরফ থেকে এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল এবং এই সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেছেন কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত পুলিশের আধিকারিক বা কর্মীদের স্ত্রীরা। তা পুলিশ কর্মীদের স্ত্রীরা যে সাংবাদিক বৈঠক করেছেন তাদের বক্তব্য কি, অভিযোগ কি না, শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের নাম করে যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন সেই সময় একটা জায়গায় দাঁড়িয়ে তিনি পুলিশ কমিশনার মনোজ বর্মাকে অত্যন্ত খারাপ খারাপ ভাষায় আক্রমণ করেছেন, অত্যন্ত অপমান করেছেন এবং এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এবং সেই কারণেই এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছে। ওই শুভেন্দু অধিকারী যা যা বলেছেন পুলিশকে উদ্দেশ্য করে তার প্রতিবাদ স্বরূপ এই সাংবাদিক বৈঠক ডেকেছেন পুলিশ কর্মচারীদের স্ত্রীরা। এবার শুভেন্দু অধিকারী পুলিশকে উদ্দেশ্য করে বা মনোজ বর্মাকে উদ্দেশ্য করে কি কি বলেছেন সেসব কথা আমি আর এখানে বলছি না, আপনারা নিশ্চয়ই জানেন, শুনেছেন। খুব ভালো কোনো কথা শুভেন্দু অধিকারী বলেননি, খারাপ কথা বলেছেন, অত্যন্ত কটু কথা বলেছেন, অপমানজনক কথা বলেছেন, এমন কথা যেটা আমি বা আপনি যদি রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে করে পুলিশের উদ্দেশ্যে বলতাম, আমাকে বা আপনাকে পুলিশ সঙ্গে সঙ্গে চ্যাংদোলা করে শুধুমাত্র জেলে ঢুকিয়ে দিত তাই নয়, আদর করে চার ঘা লাগিয়েও দিত। কিন্তু বিরোধী দলনেতা বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি এইসব কথা বলছেন, তাই পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়াও দেখানো হয়নি, কোনো অভিযোগও কিছু করা হয়নি। এবার স্বভাবতই এই সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারীর কথার প্রতিবাদ যখন পুলিশ কর্মচারীদের স্ত্রীরা করছেন সাংবাদিক বৈঠক করে, সেখানে এই প্রশ্ন উঠে এসেছে যে আচ্ছা, অনুব্রত মণ্ডল ওই যে দুদিন আগে এত ভালো ভালো কথা বলেছিলেন পুলিশ কর্মচারীকে এবং এতটাই অপমান করেছিলেন পুলিশ কর্মচারী তার মা এবং স্ত্রীকে তুলে যে ধরনের অপমানজনক মন্তব্য পুলিশকে করেছিলেন, তখন আপনাদের খারাপ লাগেনি? কই তখন তো আপনারা প্রেস কনফারেন্স কি করেছিলেন, তখন আপনারা প্রতিবাদ করেছিলেন। সেই সময় ওই সংগঠনগুলি যাদের তরফ থেকে এই সাংবাদিক বৈঠক ডাকা হয়েছিল সেই সংগঠনেরই একজন সদস্য তিনি বলেন যে দেখুন, অনুব্রত মণ্ডল যখন এসব কথা বলেছিলেন তখন কিন্তু আমরা এর প্রতিবাদ করেছিলাম, আমরা সাংবাদিক বৈঠক করে এর প্রতিবাদ করেছিলাম এবং তারই সঙ্গে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কসবা থানাতে আমরা অভিযোগও জানিয়েছি, লিখিত অভিযোগও জানিয়েছিলাম। আচ্ছা বেশ, কসবা থানায় অনুব্রত মণ্ডলের কুমন্তব্যের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ তদন্ত শুরু করেছে, কোনো পদক্ষেপ নিয়েছে এমন কোনো খবর কি আপনি জানেন? না, মানে অনুব্রত মণ্ডল যে সমস্ত কথাগুলো পুলিশ কর্মীকে বলেছিলেন সেরকম কোনো কথা আবারও আমি বা আপনি যদি বলি কোনো পুলিশ কর্মীকে, শুধুমাত্র আমাদের সঙ্গে সঙ্গে চ্যাংদোলা করে তারা লকআপে পুড়ে দেবে, চার ঘা ভালোবেসে দেবে এবং শুধু তাই নয় তারই সঙ্গে আরো 4টে মামলা লাগিয়ে যাতে কয়েক বছর অন্তত আমরা জেলের ভেতরেই থাকি, বাইরেটা দেখতে না পাই, সেই ব্যবস্থা নিশ্চয়ই পুলিশ কর্মীরা করবেন। তো তাহলে সেক্ষেত্রে কসবা পুলিশের তরফ থেকে তদন্ত কোন দিকে এগিয়েছে, কি হয়েছে? দেখুন, পুলিশ অভিযোগ থানা এসব নিয়ে তো আমারও খানিকটা একটু ইতিহাস রয়েছে। তো কসবা থানাতে কিরকম অভিযোগ নেওয়া হয়, কিরকম অভিযোগ নেওয়া হয় না সেসব কথায় আর গেলামই না। যাকগে, তো কসবা থানার তরফ থেকে কোনো পদক্ষেপ, কোনো তদন্তের কথা কি আপনি শুনেছেন? কসবা থানায় এই লিখিত অভিযোগের কোনো অস্তিত্ব কি আজ চাইলে খুঁজে পাওয়া যাবে? যদি যায় খুব ভালো কথা, নিশ্চয়ই পুলিশ কিছু দেখছে, তদন্ত করছে অনুব্রত মণ্ডলের, তার মানে নিশ্চয়ই ওরকম কটু কথা বলার জন্য কোনো শাস্তি টাস্তি হবে। আর যদি সেই লিখিত অভিযোগের অস্তিত্ব খুঁজে না পাওয়া যায় তার মানে হয় যারা এই সাংবাদিক বৈঠকটি করছেন তারা মিথ্যে কথা বলছেন, আর না হলে
তাদের স্বামীদের সতীর্থরা কসবা পুলিশ স্টেশনে তাদেরই সতীর্থদের স্ত্রীর করা এই অভিযোগে বিন্দুমাত্র গুরুত্ব দেননি, সেই অভিযোগ তারা উড়িয়ে দিয়েছেন। এই প্রশ্ন উঠছে যে আচ্ছা, এই যে এরকম একটা সাংবাদিক বৈঠক পুলিশ কর্মী এবং আধিকারিকদের স্ত্রীরা করবেন, এ সম্পর্কে লালবাজারের কাছে কি খবর ছিল? কারণ লালবাজারের তরফ থেকে যে ধরনের কথাবার্তা সামনে আসছে তাতে বিষয়টা এরকম যে জানলে মোটেই আমরা এটা করতে দিতাম না, কারণ এই সমস্ত করতে গিয়ে যে পরিমাণ বেইজ্জত হতে হবে এবং এর ফলাফলটা হিতে বিপরীত হবে সেটা তো আমরা খুব ভালো করেই জানি। তাহলে এটা কার মস্তিষ্ক প্রসূত? মানে শাসক দল কি পুলিশদের পরিবারের ভেতরেও ঢুকে গেছে এখন ব্যাপারটা এইরকম? মানে শাসকের কথাতেই তো পুলিশ এমনিতে কাজকর্ম করে পশ্চিমবঙ্গে, সেখানে শাসক দলের কথাতেই এখন পুলিশ কর্মচারীদের পরিবারের লোকজনও কাজকর্ম করছেন, এরকমটা কি ব্যাপারটা হয়ে গেছে? নাকি পুরোটাই আইপ্যাকের মস্তিষ্ক প্রসূত? এই প্রশ্নও কিন্তু উঠে আসছে এই মুহূর্তে। আপনি কি জানেন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ড হিসেবে একটা জিনিস রয়েছে? 2020 নাগাদ এটা আবিষ্কার হয়েছিল এই জিনিসটা, এমনটাই সবাই বলছেন। তো তাদের একটা অনুষ্ঠানের ছবি আপনাদের দেখাচ্ছি, মনে রাখবেন এটা পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের অনুষ্ঠানের ছবি। দেখতে পাচ্ছেন আপনারা, পেছন দিকে অনুপ্রেরণা টুকি দিচ্ছে এবং জানা যাচ্ছে যে কলকাতা ও রাজ্য পুলিশের কল্যাণ পর্ষদের নোডাল অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাসকে। ইন্সপেক্টর পদের এই অফিসার রাজ্য প্রশাসনের শীর্ষ মহলের আস্থাভাজন হিসেবেই পুলিশ মহলে পরিচিত। কালীঘাট থানার ওসি শান্তনু সিংহ বিশ্বাস তিনি এই সাংবাদিক বৈঠকটার পেছনে রয়েছেন, তিনি মাথা লাগিয়ে এই সাংবাদিক বৈঠকটা করিয়েছেন, এমনটাই বিরোধীদের তরফ থেকে অনুমান করা হচ্ছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে দেখার বিষয় হবে কোনটা বেশি কার্যকরী, কোনটা বেশি শক্তিশালী, মুখ্যমন্ত্রীর দেওয়া এই পুলিশ অফিসারের জন্য রক্ষা কবচ, নাকি এই রকম একটা সাংবাদিক বৈঠক করে পুলিশের জন্য যে বেইজ্জতি তিনি ডেকে এনেছেন তার জন্য পুলিশ মহলের ওই নির্দিষ্ট পুলিশ অফিসারের ওপরে রাগ। একদম শেষে আসি একটি হামলার কথায়। কে হামলা করেছে? অ্যাপারেন্টলি ভূতে হামলা করেছে। কেন এই কথা বলছি? তার কারণ আপনারা জানেন যে অভয়ার বাবা এই অভিযোগ পুলিশের কাছে করেছেন যে অভয়ার মাকে নবান্ন অভিযানের দিন পুলিশ মারধর করেছে। এই নিয়ে অভয়ার বাবা যখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে যান, একদম প্রথমেই তাকে, যেটা ইউজুয়াল ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে, এক থানা থেকে আরেক থানা ঘোরানো হয়েছে, তাকে যথেষ্ট হেনস্থা করা হয়েছে, ফাইনালি একটা 0 FIR নেওয়া হয়েছে। অভয়ার বাবার অভিযোগ নবান্ন অভিযানের দিন দুপুর 2টোর সময় যখন তারা নবান্ন অভিযানের জন্য হাঁটছিলেন সেই সময় পুলিশের তরফ থেকে অভয়ার মার ডান হাতটা টেনে ধরা হয়, যার জন্য অভয়ার মার হাতের শাখাটা ভেঙে যায় এবং তারপর পুলিশ কর্মীরা অভয়ার মাকে মাথায় এবং ঘাড়ে আঘাত করেন লাঠি দিয়ে। এবং অভয়ার বাবার অভিযোগ যে ওই মার বা এই যে আক্রমণ এটা পূর্ব পরিকল্পিত ছিল এবং এই মারধরের ফলে অভয়ার মা মারাও যেতে পারতেন, তার মৃত্যুও হতে পারত, এই মর্মেই তিনি অভিযোগটা জানিয়েছেন। এবার এই অভিযোগ করা নিয়ে তাকে অনেক দিকে ঘোরাঘুরি করতে হয়েছে, ফাইনালি তিনি অভিযোগটা করেছেন এবং অভয়ার বাবা বলছেন যে একদিকে পুলিশ কমিশনার বলছেন যে এরকম কোনো ঘটনা ঘটে থাকলে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করে এই ঘটনার তদন্ত করব, আরেকদিকে যখন আমরা FIR করতে চাইছি এই একই ঘটনার জন্য তখন পুলিশ FIR নিতে গড়িমসি করছে, আমাদের হেনস্থা করছে, ক্রমাগত আমাদের ঘোরাচ্ছে। হচ্ছেটা কি তাহলে? এই বিষয়টা মাথায় রাখবেন, কি একটু পরেই এটা আরো কাজে লাগবে। অভয়ার বাবা কোনো রকম অভিযোগ করার আগেই কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা তাকে প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে আপনারা কি জানেন এরকম একটি ঘটনা ঘটেছে, এরকম একটি অভিযোগ উঠে আসছে যে অভয়ার মাকে মারধর করা হয়েছে পুলিশের তরফ থেকে। সেখানে পুলিশ কমিশনার মনোজ বর্মা তিনি বলেন যে নির্যাতিতার মাকে মারধর করা হয়েছে কিনা, এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা অবশ্যই আমরা তদন্ত করে দেখব, সেটা অবশ্যই আমরা খতিয়ে দেখব এরকম কোনো অভিযোগ উঠলে। তখন পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয় সাংবাদিকদের তরফ থেকে যে এই বিষয় নিয়ে অভয়ার মা যদি অভিযোগ জানাতে চান তাহলে কি আপনারা হাসপাতালে যাবেন অভিযোগ নেবার জন্য, তদন্ত করার জন্য, অভয়ার মার সঙ্গে কথা বলার জন্য? সেই সময় সিপি মনোজ বর্মা তিনি বলেন যে এইরকম কোনো অভিযোগ যদি আমরা পাই অবশ্যই আমরা তদন্ত করে দেখব, আর অভিযোগ যদি আমরা নাও পাই তাহলেও আমরা নিজে থেকে স্বতঃপ্রণোদিতভাবে গোটা বিষয়টার তদন্ত শুরু করব এবং খতিয়ে দেখব কি হয়েছে না হয়েছে। পুলিশ কমিশনার যে ঘটনা সম্পর্কে দাঁড়িয়ে বলছেন আমরা স্বতঃপ্রণোদিত হয়ে অভিযোগ নাও পাই যদি, তাও আমরা নিজে থেকে তদন্ত করব, সবটা খতিয়ে দেখব কি হয়েছে না হয়েছে, কে মেরেছে না মেরেছে সব আমরা তদন্ত করে দেখব। সেই একই বিষয় নিয়ে যখন অভয়ার বাবা অভিযোগ জানাতে যাচ্ছেন তখন পুলিশ অভিযোগ নিচ্ছে না, তখন তাকে এক থানা থেকে আরেক থানা ঘোরানো হচ্ছে, গড়িমসি করা হচ্ছে, রীতিমতো তাকে হ্যারাস করা হচ্ছে। তাহলে ফাইনালি কি হলো? গোটা বিষয়টা থেকে কি বেরোলো? কিছু সময় আগে একটি সাংবাদিক বৈঠক করেছেন কলকাতার জয়েন্ট সিপি সদর মিরাজ খালিদ। তিনি বলছেন
পুলিশের কাছে সেই দিনের ঘটনার অর্থাৎ নবান্ন অভিযানের সময়কার বেশ কিছু ভিডিও রয়েছে। সব ভিডিও খতিয়ে দেখা হয়েছে, তবে এখনো পর্যন্ত নির্যাতিতার মাকে রাস্তায় ফেলে পুলিশি মারধরের কোনো ঘটনা ভিডিও ফুটেজে দেখা যায়নি। নির্যাতিতার মায়ের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মিরাজ এবং তারই সঙ্গে তিনি আবেদন করছেন, যদি কারো কাছে এই ঘটনা সম্পর্কিত কোনো ভিডিও বা ছবি থাকে তাহলে অবশ্যই আপনারা সেটা পুলিশকে দিন। তার মানে বেসিক্যালি বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে পুলিশ মারবে, তারপর পুলিশ বলবে যে আচ্ছা ঠিক আছে আমি তদন্ত করে দেখবো যে কি হয়েছে, কে মেরেছে। তারপর যখন আমি সেটা নিয়েই অভিযোগ জানাতে যাব তখন পুলিশ বলবে না আমরা এই অভিযোগটা নেব না, তুমি অন্য জায়গায় যাও, তুমি অমুক জায়গায় যাও বলে তাদের ঘোরানো হবে। ইতিমধ্যে বলা হবে আরে তুমি অভিযোগ না করলেও আমি এটা নিয়ে তদন্ত করব, কিন্তু তারপরে অভিযোগ নেওয়া নিয়ে তাকে ঘোরানো হবে, তাকে হেনস্থা করা হবে এবং ফাইনালি তারপর পুলিশ এসে ক্যামেরার সামনে বসে বলবে এই তুমি আমাকে গালাগাল কেন দিচ্ছ, এরকম তো কোনো ঘটনাই ঘটেনি। এটাই ব্যাপার, তাই তো? না, জাস্ট অ্যাজ ইউজুয়াল পশ্চিমবঙ্গে যা হয় সেটাই, শুধু একবার ঝালিয়ে নিলাম, চেক করে নিলাম, আপনারাও চেক করে নিলেন। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।